একটু পিছে থেকে বলি, আমি কিন্তু আমার ছেলেকে এর আগেও কয়েকবার বলছি চট্টগ্রাম ভার্সিটি আক্রমণ করবে। ছেলে বলছে আব্বা অত সাহস করবে না। হঠাৎ যখন ইন্টারনেটে দেখলাম তখন ইন্নালিল্লাহ করলাম, আর কি করার আছে। ফোন দিলাম ছেলের কাছে, জিজ্ঞাসা করলাম কি অবস্থা। আব্বা অবস্থা আর কি, কিছু তো বলার নাই, তো আমার জন্য দোয়া করে না বা আমার মাফ করে দিয়ে না। আর কঠিন একজন পুত্রহারা পিতা মোহাম্মদ রফিক উদ্দিন ছেলেকে নিয়ে দুবাক্য বলতে যার চোখ ভেসে আসে অশ্রুতে। কি হয়েছিল আসলে তার ছেলের? গত 11 জানুয়ারি রাত 9টার দিকে সিলেটে ছাত্রলীগের সিএফসি গ্রুপের এক নেতা জালাল আহমেদকে উইন্ডেড হওয়ার দায়ভার চাপিয়ে ছাত্রলীগ ট্রেন থেকে সমস্যা শুরু করে আমাদের। 12 জানুয়ারি 2014 সিলেটে কর্মীর উপর হামলার অভিযোগ এনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে সদ্য ক্ষমতাসীন সরকারি দলের উচ্ছৃঙ্খল ছাত্র সংগঠন ছাত্রলীগ। অশ্রাব্য ভাষায় স্লোগান তুলে তারা অস্ত্রের মহড়া দিতে থাকে সোহরাওয়ার্দী, শাহজালাল এবং আমানত হলের সামনে। হল রেডের নামে হল দখলের উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে সরকার অনুগামী প্রশাসন গ্রেফতার করে আমানত হলের 21 জন শিবির নেতাকর্মীকে। এর পরপরই শুরু হয় সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের অস্ত্র হাতে চড়াও হওয়া, নির্বিচারে রুম ভাঙচুর এবং সামনে যাকে পাচ্ছে তাকেই আহত করতে শুরু করে ধারালো অস্ত্র দিয়ে। বাতিলের শক্তিকে পরাহত করে প্রিয় হলকে সন্ত্রাস মুক্ত করতে ইট পাটকেল ছুড়ে প্রতিরোধ গড়ে তোলে মুজাহিদের দল। কিন্তু ততক্ষণে ছাত্রলীগের হামলায় মারাত্মকভাবে জখম হয়েছেন শরীফুল, মুজাহিদ, মুমিন ও রাহাত। এক পর্যায়ে আমাদের মামুন ভাই ছিলেন, সোহেল সায়েন্সের মামুন ভাই, তৃতীয় বর্ষ। উনি সাধারণ ছাত্র, হলে ছিলেন, আবাসিক ছাত্র হলে। উনি ওনার সাথে আমার হঠাৎ করে দেখা হয় আপনার 220-এর সামনে। এখানে একসাথে আমরা যখন পাস করতেছিলাম, আমি, মামুন ভাই প্লাস আমাদের জুলুদ্দিন, মুমিন ভাই, তিনজন মনে হয় যে আমরা ঘেরাও পড়ে গেছি। ছাত্রলীগের সামনে পিছনে সব দিকে ঘেরাও পড়ে গেছে। তো ঘেরাও পড়ার পরেই মোহন ভাই কোনো প্রকারে এসকেপ করে, লাফ দিয়ে এসকেপ করে চলে যায়। মানে এই সময় আমি মাথার মধ্যে প্রচণ্ড একটা আঘাতে পিছনে ফ্লোরে পড়ে যাই। রকি ভাইকে উইন্ডেড করার পরপরই মামুন ভাই যখন যাবে, মামুন ভাইকে আরেকটা উইন্ডেড করে দেয়, দুইজনই মাটিতে পড়ে যান। 2 মিনিট পর্যন্ত আমার কোনো জ্ঞান ছিল না। 2 মিনিট পরে আমার যখন জ্ঞান ফিরতেছে ধীরে ধীরে, তখন আমি মামুন ভাইয়ের মৃদু কণ্ঠের শব্দ, মানে ডাক শুনতে পাই, আমার নাম ধরে ডাকতেছে। মামুন ভাই ভাবছে হয়তো আমি মারা গেছি কি না এটা জানার জন্যই হয়তো উনি আমাকে ডাকতেছেন খুব আস্তে করে, যে রকি ভাই এরকম করে। চোখ তুলে মাথা তুলে ওনার দিকে তাকাই দেখি যে ওনার এই বাম গাল এখানে একটু কাটা, এখানে ধরে রাখছেন, মানে আহত অবস্থায় উনি পড়ে আছেন ফ্লোরে। তো তাকাই আমি, আর বেশিক্ষণ তাকাই দেখতে পাইনি। আবার আমি বুঝতেছি আমার আবার জ্ঞান হারাচ্ছে। এই সময় আমি আমার মাথার উপর দিয়ে যে সিঁড়িটা উঠছে, মানে 3 তলার দিকে উঠছে, ওই সিঁড়ি দিয়ে দেখি মানে 5-6 জন নামতেছে, ওদের পায়ের আওয়াজ শুনতেছি। আর ওরা একজন বলতেছে যে এটা তো শেষ, মানে আমাকে লক্ষ্য করে বলতেছে এটা তো শেষ, ঠিক আছে, ওইটাকে ধর বলতে আমি বুঝছি যে মামুন ভাই তো পড়ে আছে, মামুন ভাইকে ধরার জন্য ওরা বলতেছে। তখন ঘুরে আমি তখন উত্তর পাশের দোতলা থেকে দেখতেছি, এখানে দক্ষিণ পাশের দোতলার সিঁড়ির গোড়ায় যে মামুন হোসেন ভাইয়ের রুবেল ইংলিশ, যে সে সরাসরি গলার মধ্যে ছুরি বা দা জাতীয় একটা কিছু ধারালো কোনো অস্ত্র দিয়ে সরাসরি গলাটাতে মানে করে দিচ্ছিল, জবাই করে দিচ্ছিল। কারা ছিল এই হত্যাযজ্ঞের মূল হোতা? তারা কি অজানা অচানা কেউ, নাকি দিবালোকের মতো স্পষ্ট তাদের চেহারা? অথচ স্বার্থান্বেষী নীতিভ্রষ্ট প্রশাসন তাদের চিনতেই পারছে না। কি তাদের লক্ষ্য? ছাত্র শিবিরকে বিশ্ববিদ্যালয় থেকে উৎখাত করা। মামুন হোসাইন 1992 সালের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রংমালা গ্রামে, ছায়া সুনিবিড় এক সাধারণ পরিবারে। বাবা মোহাম্মদ রফিক উদ্দিন
মা মাকসুদা আক্তারের সংসারে 5 ভাই বোনের মধ্যে তিনিই ছিলেন তৃতীয়। শিক্ষা জীবনে অত্যন্ত মেধাবী মামুন হুসাইন গ্রামের রংমালা দারুসুন্না মডেল আলিম মাদ্রাসা ও ঢাকা কলেজ পেরিয়ে ভর্তি হন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। শিক্ষা জীবনের প্রতিটি স্তরে তিনি রেখেছিলেন মেধার স্বাক্ষর, যা আজ শুধুই স্মৃতি। অল্প বয়স থেকেই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও বোর্ড পরীক্ষা সমূহে তার যে অর্জন তা দেখলেই বোঝা যায় আমরা যে রত্ন হারিয়েছি তার অভাব অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। তিনি অ্যালটমেন্ট পাওয়ার পর যখন হলে ওঠেন, উনি 219 নম্বর কক্ষে থাকতেন। তো 219 নম্বর কক্ষে থাকার পর কয়েকদিনের মধ্যে মানে আমি তো প্রথমে আসলে আমি একটু ঘর কোনা টাইপের ছিলাম আর কি, খুব কম বের হইতাম মাঝে মাঝে। কিন্তু উনি মানে পরবর্তীতে সবার সাথে পরিচয় হচ্ছিল, উনি প্রত্যেকের রুমে গিয়ে পরিচিত হচ্ছিল নিজ থেকে, তখন পরিচিত হই। হলের সকল ছাত্রের সাথে অনেক মিশুক প্রকৃতি ছিলেন, অনেক মাটির মানুষের মতো ছিলেন। দেখা যাচ্ছে যে সবার ব্যাপারে কথা বলতেন, কোনো সুবিধা হল প্রভোস্টের কাছে অভিযোগ দেওয়ার ব্যাপারে কেউ এসে তাকে বললে উনি ব্যাপারটা খুব সুন্দরভাবে প্রভোস্টের কাছে উপস্থাপন করতেন। রমজান মাসে একটা কথা বলছে, সেটা যে কথাটা আসলে আমি বিশেষ করে আমারে বলছে এই জন্য আমারও জ্বালাইব বা আমারে সারা জীবন বসছি, যতদিন থাকুন ততদিন ক্ষত বিক্ষত করবো। আমারে বলছে যে ভাই দেখ, আমি এই রমজান মাসের মতো আর কখনো এরকম কষ্ট করি নাই। কেন বলছি আমি জানি না, এখন কি আর্থিক কষ্ট করছে না কি আমি সেটা জানি না, সেটা আর কি। এখন তো আমরা আলহামদুলিল্লাহ গ্রামে ব্যবসা বাণিজ্য করলে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করি। আমাদের ইনকাম না থাকলেও মাসে 20-30 হাজার টাকা, এটা নর্মাল আমাদের ইনকাম, কিন্তু আমার বাড়িতে নাই। আধুনিক বিশ্বের রঙে নিজেকে না মাতিয়ে মামুন হোসেন ছিলেন অনুকরণীয়, অমায়িক, বিনয়ী এবং মিতব্যয়ী একজন সৎ মানুষ। ছোট ছোট কাগজের পাতায় তার লিখে রাখা হিসেবের তালিকা দেখলেই বোঝা যায় ব্যক্তিজীবনে কতটা শৃঙ্খলা মেনে চলতেন তিনি। সাংগঠনিক পড়াশোনা এবং সব ধরনের কর্মসূচিতে তিনি ছিলেন সদা তৎপর। সে অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও সে অনেক সময় আমাদেরকে বলতো, স্যার আমার একটু মুখস্থ কম থাকে, তাই আমাকে বেশি বেশি পড়তে হয়, আমাকে মাঝে মধ্যে আপনারা আপনাদের রুটিন থেকে একটু ছুটি দিলে আমি ঘুমাতে পারবো, বাকি এই সময়টা আমি পড়ার মাধ্যমে পরে কভার করবো, এরকম বলতো। যেমন রমজান মাসে সে কখনো আমি এখানে দেখিনি তাকে সে 10টা-11টার দিকে শুয়ে গেছে, এরকম দেখিনি। একেবারেই তারা পড়া আরম্ভ করতো 10টা থেকে বা 11টা থেকে, তারাবির পর খেয়ে দিয়ে এরা তখন পড়া আরম্ভ করতো। আর সে পড়াটা তারা ফজরের নামাজ পড়ার মাধ্যমে তাদের এগুলা শেষ হতো, এরপর ঘুমাতো। আবার আমাদের এখানে কোচিং চালু থাকতো রমজান মাসে, নির্দিষ্ট সময় উঠে তারা পড়ার টেবিল। আমরা তো এত আমল করতে পারি নাই আমাদের এত বড় লম্বা জীবনে, যত আমল আমার এই ছেলে করেছে। আমার ছেলে রাতারাতি তাহাজ্জুদ পড়েছে, মাস বৎসরের পর বৎসর তাহাজ্জুদ পড়েছে। তাহলে এটার মধ্যে আল্লাহ নিশ্চয়ই কোনো মঙ্গল নিহিত রাখছেন আমাদের জন্য। মামুন হোসেন সত্য এবং ন্যায়ের পথে চলে যিনি জীবন দিয়েছেন বাতিল সন্ত্রাসীদের হাতে, তিনি অর্জন করেছেন শহীদে মৃত্যু, কাঁদিয়ে গেছেন হাজারো দিনী ভাই এবং স্বজনদের, কিন্তু রেখে গেছেন দৃষ্টান্ত। যতটা নৃশংসভাবে তাকে সেদিন কুপিয়ে মারা হয়েছে, যেন সাহাবাদের উপর কাফির মুশরিকদের অত্যাচারেরই প্রতিফলন ঘটেছে। এই অত্যাচারের উদ্দেশ্য ছিল পবিত্র শিক্ষাঙ্গন আদর্শহীন করা, সন্ত্রাস এবং লুটপাটের সাম্রাজ্য কায়েম করা। কিন্তু সেটা কি সম্ভব কখনো? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ জোবায়ের, আইনুল, আমিনুল, কাইসার, মাসুম, মাসুদ, মোজাহিদ, মাহমুদ, রহিমউদ্দিন এবং মামুন হোসেনের রক্ত কি বৃথা যেতে পারে? আমি আজ দৃঢ়ভাবে বলতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা এই ধরনের ন্যাক্কারজনক ভূমিকা রেখেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর যারা এই ধরনের
বর্বরতম নির্যাতন যারা চালিয়েছে, প্রকাশ্যে যারা ছাত্রদেরকে হত্যা করেছে, শিবির কর্মীদেরকে যারা হত্যা করেছে, আজ হোক কাল হোক ইনশাল্লাহ একদিন অবশ্যই তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমার 5 ছেলে মেয়ের মধ্যে হতে সে সবের সে মানে সব সাইটে দিয়ে সে উপরে ছিল, কথাবার্তা মানে আচার আচরণ, মার কথা শুনতো, সব ছোটবেলা থেকে সব আছে। কোনোদিন তো আমি জামারি কোনো খারাপ করি বা জামারি কোনোদিন কোনোদিন খাবার একটা দিছি বলে আমার মনে পড়ে না। আমার ছেলের এই সসি ফিরছি থেকে এই হাতের রোল এক তো নাকি একে হাতের তো আমি আর পড়ালেখা নিজে কর লাগে না, নিজের পড়ালেখা। নামাজ 7 বছর হাতের নামাজ একবার নামাজ হুগাইতো না, কোরআন তেলাওয়াত সবসময় কোরআন তেলাওয়াত করতো। আমি আমার আল্লাহর রাস্তা দিয়ে লাইছি, আল্লাহ তোর জান্নাতের বাগানে, আল্লাহ ফুলের বাগানে রাখো। ঈদ আসার আগে 2-5 দিন আগে তখন হতো খালি মা চিৎকার করতাম বাড়িতে আসার জন্য, বাড়িতে আসতো না। ঈদের নামাজ পড়াইতো, ওই দেশে আসতো। ওই বাইরের যেগুন আছে এত ছোট ভাই আর একজন আছে, বাইরে ছিল তো ভাইয়া মা বাদ কান্দা গাড়ি করে রান্না বাড়িতে যান, ঈদের নামাজ পড়াইতে দেশে আসতো। এখন ঈদ আসলে তো আমার ভিতরে জ্বলনি শুরু হয়। এবার 2-5 দিন আগে তো না কান্দাকাটি করি, বেকার মার বাইরে ঘরে আসে আল্লাহ রাস্তা নিয়ে গেছি। সব আল্লাহ দিছে, সব চাইতে আল্লাহ তাকে উন্নত বানাইছে। এখন বছর যায়, কিন্তু মায়ের কোলে আর মামুন ফেরে না। আমানত হলের করিডোরে নতুন শিক্ষার্থীদের পদচারণা বাড়ে, কিন্তু তারা মামুনের রক্তের দাগ দেখতে পায় না। নিয়ম করে সূর্য ডুবে ওঠে, কিন্তু এই সূর্য একদিন কথা বলবে, অন্ধকারে ছেয়ে যাওয়া ক্যাম্পাস আবার আলোকিত করবে। শহীদ মামুন হোসেনের ত্যাগ ইসলাম বিরোধী অপশক্তির সকল খুঁটি ভেঙে দিয়ে উড্ডয়ন করবে সত্যের পতাকা।